ওকে, সো ন্যানোমেটেরিয়ালস সিনথেসিস শিখলাম, ইউনিকনেস শিখলাম। নেক্সট পয়েন্ট ইজ ক্যারেক্টারাইজেশন টেকনিক্স, হাউ টু স্টাডি দ্য ভেরিয়াস প্রপার্টিস, ফিজিক্যাল, কেমিক্যাল এবং মরফোলজিক্যাল। ঠিক আছে, হাউ টু স্টাডি ভেরিয়াস প্রপার্টিস অফ ন্যানোমেটেরিয়ালস। আচ্ছা, টুলস অ্যান্ড টেকনিক্স মোটামুটি যেগুলো ব্যাপকভাবে ইউজড হয় তার মধ্যে কি কি আছে? এক্স রে ডিফ্র্যাকশন, ক্রিস্টালাইন স্ট্রাকচার বোঝার জন্য, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি মরফোলজি বোঝার জন্য, যেরকম ছবি দেখতে পাচ্ছিস, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি সেটাও এক প্রকারের মরফোলজি বোঝার জন্য, কিন্তু ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি খুব পাওয়ারফুল, পরে এটার কম্প্যারিজনগুলো পড়াবো। অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, সারফেসের উপরটায় টাচ করে করে সারফেসে কোথায় কি আছে না আছে সেই সব বোঝা। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর উপর বেস করে সারফেসের মরফোলজি চেক করা বা কোন অ্যাটম কোথায় বসলো সেইটা। আর অপটিক্যাল মাইক্রোস্কোপি, যেটা লাইফ সায়েন্সের ল্যাবরেটরিতে আমরা সকলেই কোনো না কোনো সময় ইউজ করেছি। নাও এবার আজকে এক্স রে ডিফ্র্যাকশন আর এসিএম এই দুটো পড়াবো। এর মধ্যে কোনটা আগে পড়ানো যায় বলতো? কোনটা আগে পড়বি? এসিএম আগে পড়বি না এক্সআরডি আগে পড়বি? যে কোনো একটা দিয়ে শুরু করি, এসিএম দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ওকে, এসিএম। তো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, তাহলে এখানে আমার যে প্রোবটা যেটা দিয়ে টেস্টিংটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিম, এবং সেটাকে স্ক্যান করা হবে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ। সো দিস ইজ নট আ মানে ভার্সাস অপটিক্যাল মাইক্রোস্কোপ। আর অপটিক্যাল মাইক্রোস্কোপের সঙ্গে কন্ট্রাস্টে মানে মোস্ট পপুলার মাইক্রোস্কোপ হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো ইলেকট্রন মাইক্রোস্কোপই অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হলো এসিএম। It will scan the sample by high energy beam of electrons in a, এটাকে বলে raster scan প্যাটার্ন। raster scan মানে হচ্ছে যে সারফেসটার একটা কোণা থেকে শুরু করবে, টুকটুক টুকটুক করে প্রত্যেকটা পয়েন্টে যাবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে ডেটা নেবে, একটা কোণা থেকে শুরু করবে, অন্য কোণায় গিয়ে শেষ করবে। দিস ইজ কল্ড raster scan। ঠিক আছে, নাও ইলেকট্রনগুলো কি করে? দে ইন্টারাক্ট উইথ দ্য অ্যাটমস। টপ সারফেস লেভেলে যে অ্যাটমগুলো আছে কিছুটা ঢোকে, সেই পেনিট্রেশনটা মানে কতটুকু ঢুকবে সেটা আবার যে ইলেকট্রনগুলো আসছে তাদের এনার্জির উপর ডিপেন্ড করে। কি কি ইনফরমেশন পাবে? স্যাম্পেলের যে সারফেস তার টপোগ্রাফি, সারফেসটায় কিরকম কি আছে, কি কি অ্যাটম প্রেজেন্ট আছে, দ্য কম্পোজিশন, এবং বিভিন্ন কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টি যেমন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তা কি হয় যখন এই ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে উপরের টিপ থেকে, যেটা উঠে এসেছে মানে নেমে এসেছে, এটা হচ্ছে ইলেকট্রন বিম, একটা ছোট জায়গাতে পড়লো। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি কি ঘটবে ঘটনা? অনেকগুলো ঘটনা হবে। প্রথমত এক্স রে ডিফ্র্যাকশন হবে। ঠিক আছে, যখনই কোনো হাই এনার্জি বিম কোনো একটা টার্গেটকে হিট করে এবং হঠাৎ করে তার স্পিডটা কমে যায়, তখন এক্স রে এক্স রে আর কি বিম বেরোয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কিছু সংখ্যক ইলেকট্রন ব্যাক স্ক্যাটার্ড হবে, জাস্ট পাতি রিফ্লেক্ট করে ছিটকে বেরিয়ে যাবে। আচ্ছা, এছাড়া আরো দু ধরনের রেডিয়েশন হবে, একটা হলো ক্যাথোডোলুমিনেসেন্স, আর একটা হচ্ছে অজে ইলেকট্রন স্ক্যাটারিং বা অজে স্ক্যাটারিং। অজে স্ক্যাটারিংটা মনে আছে আশা করি, মানে ইলেকট্রন বিমটা অরিজিনালি এসে ঢুকলো, ঢুকে অ্যাটমের যে এনার্জি লেভেলগুলো আছে ওই এনার্জি লেভেলগুলো থেকে ইলেকট্রনগুলোকে খোঁচা মেরে বের করে দিল। অ্যাটমিক অরবিটালে যে ইলেকট্রনগুলো অলরেডি বসেছিল তাদেরকে খোঁচা মেরে বের করে দিল। ওই যে খোঁচা মেরে যারা বেরিয়ে গেল খোঁচা খেয়ে, সেই ইলেকট্রনগুলো হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রনস। ঠিক আছে, এরপর
তাহলে নিচের তলার কিছু এনার্জি লেভেল ফাঁকা হলো, উপর তলার ইলেকট্রনগুলো উপর থেকে নিচে নেমে এলো, এই অবস্থায় ওরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করলো। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আবার এমিট করলো, সেই রেডিয়েশনের ধাক্কাতেও আবার কিছু ইলেকট্রন খোঁচা খেয়ে বেরিয়ে যেতে পারে। তো এই সমস্ত বিভিন্ন ধরনের স্ক্যাটারিং হয়, এই সমস্ত স্ক্যাটারিং থেকেই বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোয়, সেটারই পার্ট হচ্ছে এগুলো, অর্থাৎ এক্স রে, ক্যাথোডোলুমিনেসেন্স এবং অজে রেডিয়েশন। তো আমরা এখানে কোন পার্টটায় ফোকাস করব? সেকেন্ডারি ইলেকট্রনস। তাহলে খোঁচা খেয়ে যে ইলেকট্রনগুলো বেরিয়ে এলো, দোজ ইলেকট্রনস আর সেকেন্ডারি ইলেকট্রনস। তাহলে কি হলো, অরিজিনাল যে ইনসিডেন্ট ইলেকট্রন তাদের একটা পার্ট ছিটকে বেরিয়ে যাবে, সেটা কিন্তু ব্যাক স্ক্যাটার্ড, ওইটা আমার কোনো কাজের নয়। যে ইলেকট্রন এলো ধাক্কা খেয়ে বেরিয়ে চলে গেল, ওটা কোনো কাজের নয়। স্যাম্পল থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে এলো সেইটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, সেটাকে একটা ডিটেক্টর দিয়ে আমি রেকর্ড করব সামহাউ। ডিটেল টেকনিকটা একটু পরে দেখবো। তাহলে ইনস্ট্রুমেন্টেশন অফ এসিএম কিরকম, ব্যাপারটা কি কি থাকে? ইলেকট্রন গান, যেখান থেকে হাই এনার্জি ইলেকট্রন বিম বেরোবে আর সোর্স অফ ইলেকট্রনস। তারপর একটা সেট অফ লেন্স থাকে, এই লেন্স মানে অবভিয়াসলি যেহেতু এটা ইলেকট্রন বিম, তাহলে যে লেন্স সেটাও ইলেকট্রোম্যাগনেটিক লেন্স সিস্টেম, মানে অপটিক্যাল নয় যে গ্লাস মেটেরিয়ালের লেন্স থাকবে। ইলেকট্রনকে যদি ফোকাস করতে হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাগবে। সো দিজ আর ইলেকট্রোম্যাগনেটিক লেন্স সিস্টেম, এদেরকে বলা হয় কন্ডেন্সার লেন্স। আচ্ছা, তারপর তো একটা পয়েন্টে ফোকাস হবে, সেখান থেকে আবার পুনরায় ডাইভার্জ করবে। স্যাম্পল কিন্তু অনেক নিচে, স্যাম্পল পর্যন্ত পৌঁছানোর আগে এদেরকে আমরা অনেক রকম ভাবে রিফাইন করব, কারণ একটা ভোঁতা টাইপের বিম যদি স্যাম্পেলের উপরে এসে ঢ্যাক করে পড়ে তাহলে আমরা কোনো ইনফরমেশন পাবো না। আমাকে স্যাম্পেলটাকে র্যাস্টার স্ক্যান করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে বিমটাকে ফেলতে হবে। তার মানে বিম স্পট যেটা আছে, মানে বিমটা যে স্পেসিমেনের উপরে এসে পড়ছে সেটাকে খুবই ছোট একটা স্পট হতে হবে, এটাকে লোকালাইজড হতে হবে। ওকে, তাই লোকালাইজড করার জন্যই অনেক রকম ভাবে প্রথমে এখানে একটা ফোকাস করে আবার সেখান থেকে ডাইভার্জ করানো হয়, মাঝখানে একটা ব্লক ইউজ করে বিমের মানে স্প্রেডটাকে ছোট করে দেওয়া হয়, এসব অনেক কিছু হয়। তো লেন্স থাকবে, স্ক্যানিং কয়েল থাকবে। স্ক্যানিং কয়েল মানে কি, এইটা হচ্ছে স্ক্যানিং কয়েল অ্যাকচুয়ালি। এই কয়েলটাই কন্ট্রোল করবে যে বিমটা স্পেসিমেনের উপর কোথায় পড়বে। তাহলে এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম একটা, যেটা বিমটাকে ডিফ্লেক্ট করিয়ে স্যাম্পেলের বিভিন্ন পার্টে ফেলবে। আচ্ছা, এই স্টেজে এখানে আবার কি আছে, অবজেক্টিভ লেন্স আছে, এটা কিন্তু মাইক্রোস্কোপের সঙ্গে ভালোই মিল আছে। ঠিক আছে, অবজেক্টিভ লেন্স হচ্ছে ফাইনাল লেন্স, যেটা বিমটাকে ফোকাস করবে অন দ্য স্পেসিমেন। স্পেসিমেনটাকে রাখতে হবে অবজেক্টিভ লেন্সের ফোকাল পয়েন্ট বা ফোকাল প্লেনে। এরপর আমার থাকতে হবে ডিটেক্টর, যে কিনা ইলেকট্রন, সেকেন্ডারি ইলেকট্রনগুলোকে কালেক্ট করবে। একটা স্যাম্পল স্টেজ থাকতে হবে যার উপর স্পেসিমেনটা থাকবে, এবং তারপর ওই ইলেকট্রনগুলো যে পেলো তাদেরকে অ্যানালিসিস করে ক্যালিব্রেশন করে সফটওয়্যারের মাধ্যমে ডিসপ্লেতে জিনিসটাকে দেখাতে হবে। নাও ডেসক্রিপশন অফ কম্পোনেন্টস, যেগুলো যেগুলো পড়লাম এগুলো একটু ডিটেলে পড়বো। ইলেকট্রন বিম, ইলেকট্রন বিমের করেসপন্ডিং দুটো জিনিস আমাদের ভাবার আছে, একটা হলো এনার্জি আর একটা হচ্ছে কারেন্ট, যেই কারেন্টটা পাঠিয়ে ইলেকট্রন বিমটা ক্রিয়েট করছে আর কি। সো দ্য ভোল্টেজ ইজ ভেরিয়েবল ফ্রম about 1 to 60 kilo electron volt, which is quite high. কারেন্টের ভ্যালুটা কিন্তু 10 to the power -7 থেকে 10 to the power -12 অ্যাম্পিয়ার। এটা যদিও ইনস্ট্রুমেন্টের মডেলের উপর ডিপেন্ড করে, কিন্তু কারেন্টটা ইলেকট্রন বিমটা যে আসছে সেই তার দরুন যে কারেন্টটা সেটা মোটামুটি ওই অর্ডারে। এইবার হচ্ছে ইলেকট্রন গান, যে কিনা বন্দুকের গুলির মতো ইলেকট্রনগুলোকে ছুড়বে, ফায়ার করবে। এই ইলেকট্রন গানের অনেক রকম টাইপ আছে, এবং মানে ইলেকট্রন গানটাই হচ্ছে ওয়ান অফ দ্য ডিসাইডিং ফ্যাক্টর, ওটাই মোস্ট ইম্পর্টেন্ট ডিসাইডিং ফ্যাক্টর যে আমি কোন ধরনের এসিএম ইউজ করতে চাই। মানে বিভিন্ন ধরনের যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা আর কিছুই নয়, বিভিন্ন ধরনের সোর্স বা বিভিন্ন ধরনের ইলেকট্রন গান। ওকে, এখন
মেন যেগুলো চলছে পপুলার, থার্মায়োনিক এমিশন বা টিই গান, ফিল্ড এমিশন বা এফই গান, শটকি এমিশন বা এসি গান। তাহলে এদের উপর বেস করে এসিএম গুলোর তাহলে কি কি আছে, মানে কোথাও যদি তুই গিয়ে বলিস আমি এসিএম করব, তখন তোকে জিজ্ঞেস করবে যে কোন ধরনের এসিএম করবে, অর্থাৎ টিজি এসিএম, এফইজি এসিএম নাকি এসিজি এসিএম। তাহলে এসিএম এর যে বিভিন্ন টাইপস, দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ এমিশন গানস। এবার কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, কেননা ইলেকট্রন বিমটাই হচ্ছে আমার প্রোব, ওটা দিয়েই আমি টাচ করে করে বা ইন্টারাকশন করিয়ে করিয়ে আমি ডেটা কালেক্ট করছি। তাহলে ওই প্রোবটা যত ভালো হবে, যত হাই এনার্জি হবে, যত বেশি কনসেন্ট্রেটেড হবে বা ফোকাসড হবে, তত আমার এক্সপেরিমেন্টটা বা অবজারভেশনগুলো তত পারফেক্ট হবে। তাহলে থার্মায়োনিক এমিশন গান নাম থেকেই পরিষ্কার যে এখানে থার্মায়োনিক এমিশনের মাধ্যমে ইলেকট্রন বিমটাকে আমরা ক্রিয়েট করব। তো চেহারাটা কিরকম হয়, এই যে ডান দিকে যেটা দেখা যাচ্ছে, তো এই যে মোটা মতন এই যে ফিলামেন্ট, দিস ফিলামেন্ট ইজ দ্য ক্যাথোড, আর এই যে প্লেট এটা হচ্ছে অ্যানোড। ফিলামেন্ট হিসাবে থিন টাংস্টেন ওয়্যার ইউজ করা হয়, তবে অনেক এখনকার অনেক উন্নত এসিএম এ LAB6, ল্যান্থানাইম বোরাইড 6, এটাকে সংক্ষেপে ল্যাব 6ও বলে। ল্যাব 6 এটা খুব শোনা যায়। তো অনেক সময় ল্যাব 6 ক্রিস্টালকেও ইউজ করা হয় অ্যাজ এ ক্যাথোড। ইট ইজ ইউজ টু রিডিউস দ্য স্পট সাইজ। তো আজকাল বেসিক্যালি ল্যাব 6টাই ইউজ করা হয়, তবে ল্যাব 6 ইউজ করতে গেলে ভ্যাকুয়াম লাগবে, কেননা টাংস্টেন অতটা রিয়াক্টিভ নয়, তো টাংস্টেনের ক্ষয়ক্ষতি হয় না অত। ল্যাব 6 হচ্ছে রিয়াক্টিভ, ইট ইজ মানে ইট হ্যাজ হায়ার অ্যাক্টিভিটি। তো ভ্যাকুয়াম না থাকলে ও বায়ুমণ্ডলের বিভিন্ন এলিমেন্টের সঙ্গে রিয়াক্ট করে নেবে। তাহলে হচ্ছে ক্যাথোড। এবার থার্মায়োনিক এমিশন করতে হবে এই ফিলামেন্ট থেকে, তাহলে ফিলামেন্টটাকে গরম করতে হবে 2800 কেলভিন। থার্মায়োনিক এমিশন টাংস্টেনের ক্ষেত্রে করতে হলে 2800 কেলভিনে এটাকে হিট আপ করতে হয়, এবং তার জন্য উপরে ফিলামেন্ট হিটিং পাওয়ার সাপ্লাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ফিলামেন্ট হিটিং পাওয়ার সাপ্লাই দেখতে পাওয়া যাচ্ছে। ভোল্টেজ 30 কিলো ভোল্ট অর্ডারে দিতে হয়। তো এই সমস্ত ভোল্টেজের ভ্যালুগুলো দেখে বুঝতেই পারছিস যে হাই ভোল্টেজ স্টেডি পাওয়ার সাপ্লাই প্রচন্ড জরুরি। মানে যত জায়গায় এই ধরনের ল্যাব আছে, ওই একটা হাই ভোল্টেজ স্টেডি পাওয়ার সাপ্লাই রাখাটাই তাদের একটা বিশাল বড় হেডেক। এইটা না হলে কিন্তু যন্ত্রের ক্ষতি হবে। ওকে, এবার এই যে একটা বিশেষ ধরনের শেপ ক্যাথোড ফিলামেন্টের, সেটাকে বলে ওয়েনেল্ট ইলেকট্রোড। ঠিক আছে, তো এই ওয়েনেল্ট ইলেকট্রোড মানে এই যে পুরো মানে সেট আপটা আর কি, মানে এরকম একটা ফিলামেন্ট, আর এইখানে হচ্ছে অ্যানোড, ক্যাথোডের শেপটা এইরকম, আর তার মাঝখানে একটা এক্সট্রা সেট যেটাকে বলে ওয়েনেল্ট ইলেকট্রোড। সেইখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে ইলেকট্রনগুলোকে আরো অ্যানোডের দিকে ঠেলে দেওয়া হয়, এবং ওটাকে কন্ট্রোল করেই ইলেকট্রন বিমের চওড়াটা বা এনার্জিটা এগুলোকে অ্যাডজাস্ট করা, ফোকাস করতেও হেল্প করে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার সাপ্লাই বেসিক্যালি দুটো, এক হচ্ছে অ্যাক্সিলারেটিং ভোল্টেজ, আর দুই হচ্ছে ফিলামেন্টটাকে হিট করার জন্য যে পাওয়ার সাপ্লাই। নেক্সট কি, ফিল্ড এমিশন গান। নাম থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে ফিল্ড ইউজ করা হবে। এখানে যেমন থার্মাল এনার্জি ইউজ করা হলো ইলেকট্রনকে বের করার জন্য, এখানে এতটাই পাওয়ারফুল ফিল্ড ক্রিয়েট করা হবে। এবং ফিল্ড কখন পাওয়ারফুল হয়, যখন মনে পড়ছে সূচিমুখ, ওই ভ্যান ডি গ্রাফ জেনারেটরের সময়ও এটা ছিল, বা বজ্র শলাকা যখন তৈরি করা হয়, যে কোনো সূচিমুখের আশেপাশে ফিল্ডটা প্রচন্ড স্ট্রং হয়। এটা কেন হয়, কেননা ভোল্টেজের
গ্রেডিয়েন্ট, ফিল্ড হচ্ছে ভোল্টেজের গ্রেডিয়েন্ট, তাহলে যত সূচিমুখ হবে তত ভোল্টেজের গ্রেডিয়েন্টটা খুব বেশি হবে, মানে একই অ্যামাউন্ট অফ ভোল্টেজ, কিন্তু ভোতা আর সূচিমুখের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ফর দ্য সেম ভোল্টেজ দ্য গ্রেডিয়েন্ট উইল বি মাচ মাচ হায়ার ফর আ নিডল, মানে নিডল টিপ। তাহলে এখানে দেখতে পাচ্ছিস যে এখানে একটা মানে নিডলের মতন শেপের একটা এমিটার ইউজ করা হয়েছে, ওকে, এবং সেটাকে নেগেটিভ ভোল্টেজে রাখা হয়েছে। সো ইট ইজ অ্যাক্টিং লাইক আ ক্যাথোড, নেগেটিভ ভোল্টেজে রাখা হয়েছে কিন্তু এটা সূচিমুখ করা হয়েছে হাই অ্যামাউন্ট অফ, টু ক্রিয়েট হাই অ্যামাউন্ট অফ ফিল্ড, সেই ফিল্ডের প্রভাবে স্ট্রং ইলেকট্রন বিম বেরিয়ে আসবে, সেটাকে একটু ছাঁকনি দিয়ে ছাঁকা হয়েছে, যে একটা সরু দুপাশের ডাইভারজেন্ট ওটাকে কেটে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এক্সট্রাক্টিং ইলেকট্রোড, এখানে মাঝে একটা গর্ত, ফুটো দিয়ে আবার বেরিয়ে এলো। এবার এটা অ্যাক্সিলারেটিং ইলেকট্রোড, এখানে ইলেকট্রন বিমের এনার্জিটাকে আরো বাড়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে। সো হোয়াট অ্যাবাউট দ্য এমিটার? ইট প্রোভাইডস হাই রেজলিউশন, আগেই বলছিলাম FEG SEM ইজ ভেরি পপুলার। ওয়ার্কস অন ফিল্ড এমিশন এফেক্ট, যখন হাই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে অন দ্য মেটাল সারফেস। থিন টাংস্টেন ওয়্যার অ্যাক্টস অ্যাজ ক্যাথোড, এটাকে টাংস্টেনের সিঙ্গেল ক্রিস্টালের উপরে ফিট করে দেওয়া হয়েছে, যার টিপটা কার্ভড, রেডিয়াস is of about 100 nanometer. Electrons are emitted from emitter through tunneling effect when positive voltage is applied to the extracting electrode. খুব স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে by tunneling method, তাহলে it is different from the thermionic emission. Thermionic emission there is no tunneling. The electrons jump over the surface barrier, আর টানেলিং হলে it will poke through the barrier. এবার হোল ইজ ক্রিয়েটেড ইন দ্য এক্সট্রাক্টিং ইলেকট্রোড, ইলেকট্রনগুলো এর মধ্যে ফ্লো করে যায়, যে ইলেকট্রন বিমটা বেরোবে তার ডায়ামিটার উইল বি অফ দ্য অর্ডার অফ 5 to 10 ন্যানোমিটার, 5 to 10 ন্যানোমিটার, এবং আলট্রা হাই ভ্যাকুয়াম দরকার অফ দ্য অর্ডার অফ 10 to the power -8 পাস্কাল। ফর ফিল্ড এমিশন উই নিড আলট্রা হাই ভ্যাকুয়াম। সেই জন্য ফিল্ড এমিশন FEG SEM যেমন পপুলার, ঠিকই আবার এটাকে মেনটেন করাও কঠিন, কারণ আগেই ডিসকাস করেছি যে আলট্রা হাই ভ্যাকুয়াম ইজ সামথিং ভেরি ভেরি ডিফিকাল্ট টু মেনটেন। এবার আর কি কি থাকে, কি লেন্স সিস্টেম দেখেছিলাম, কি কন্ডেন্সার লেন্স আর অবজেক্টিভ লেন্স, আর নিচে ছিল স্ক্যানিং কয়েল। কন্ডেন্সার লেন্স অ্যাফেক্টস দ্য প্রোব সাইজ, it affects the probe size, ঠিক আছে, বিম স্পটটাকে কতটা ছোট করা যায় সেইটা দেখে কন্ডেন্সার লেন্স। So if it is strengthened, the probe size is narrowed with a smaller ratio of B by A. আচ্ছা, BR এটা কি প্যারামিটার, এটা আমি একটুখানি দেখে বলবো, কিন্তু মোট কথা প্রোব সাইজটা মানে বিম স্পটটা ছোট হয়। BR এটা ওরা কি মিন করেছে এটা একটু দেখে বলতে হবে। আর ইট ইজ উইকেন্ড, যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আর কি যদি উইক, কন্ডেন্সার লেন্সের এফেক্টটা যদি কমে যায় তাহলে প্রোব সাইজটা বড় হয়ে যায়। C1 and C2 lenses control the beam current by varying size and intensity of beam spot. তারপর তো একটা অ্যাপারচার থাকবে যেখান দিয়ে কন্ডেন্সার লেন্সের মধ্যে দিয়ে ব্যাপারটা বেরিয়ে আসবে। অবজেক্টিভ লেন্স, আচ্ছা, রেজলিউশন ডিপেন্ডস আপন অ্যাপারচার অ্যাজ ইট কন্ট্রোলস দ্য স্পট সাইজ। স্পট সাইজ যত ছোট হবে অবভিয়াসলি রেজলিউশন তত বেশি হবে। পাশাপাশি দুটো অ্যাটম আছে, স্পট সাইজ যদি এত বড় হয় যে দুটো অ্যাটম এর মধ্যে ঢুকে গেল তাহলে রেজলিউশনটা কমে গেল। স্পট সাইজ যদি ছোট হয় সো দ্যাট ইট কভারস অনলি ওয়ান অ্যাটম, তাহলে রেজলিউশনটা বেড়ে গেল।
Objective lens is used for focusing. It determines the final diameter. Scanning coil deflects the beam along x and y direction so that raster scanning is possible. এইবার আমরা আসি ডিটেক্টরের প্রশ্নে। ডিটেক্টর কি ডিটেক্ট করছে? সেকেন্ডারি ইলেকট্রনস। তাহলে আমাকে এমন কোনো ডিটেক্টর ইউজ করতে হবে যে কিনা চার্জড পার্টিকেলকে সেন্স করতে পারে বা কাউন্ট করতে পারে। তো সেকেন্ডারি ইলেকট্রনগুলোকে আগে অ্যাট্রাক্ট করতে হবে পজিটিভ ভোল্টেজ দিয়ে। অ্যাট্রাক্ট করা হলো। এরপর এখানে আছে বেসিক্যালি একটা সিন্টিলেশন চেম্বার। ঠিক আছে, সিন্টিলেশন চেম্বার combined with a photomultiplier tube। ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলো সিন্টিলেশন চেম্বারের মধ্যে ঢুকে, সিন্টিলেশন মানে হচ্ছে আলোর ঝলকানি, তাহলে ইলেকট্রনগুলো সিন্টিলেশন চেম্বারে ঢুকে এখানে যে মেটেরিয়ালটা থাকবে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সেখান থেকে লাইটের স্পট বের করে, অর্থাৎ দে ক্রিয়েট আ সেট অফ ফোটনস। ঠিক আছে, ইলেকট্রনস ইন্টারঅ্যাক্ট উইথ অ্যাটমস and create electromagnetic radiation or photons। এই ফোটনগুলো কিসে ঢুকে গেল? ফটো মাল্টিপ্লায়ার টিউবে। কেন? কেননা এই লাইট সিগন্যালটা সাফিসিয়েন্ট নয়, এটাকে মাল্টিপ্লাই করতে হবে এবং কনভার্টও করতে হবে। ফটো মাল্টিপ্লায়ার টিউব কিভাবে কাজ করে মনে আছে? ফটো মাল্টিপ্লায়ার টিউবে একাধিক সেট অফ অ্যাক্সিলারেটিং ইলেকট্রোডস থাকে। তো ফোটনগুলো প্রথম প্লেটে এসে পড়ে এবং ফটো ইলেকট্রিক এফেক্টের মাধ্যমে ফটো ইলেকট্রনস ক্রিয়েট হয়। এই ফটো ইলেকট্রনগুলো এই প্লেটে এসে পৌঁছায় অ্যাক্সিলারেটেড হয়ে, আরো অ্যাক্সিলারেটেড হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায়, এখানে আসে। এরকম করতে 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 ফাইনালি যখন বেরোয় তখন একটা প্রচন্ড স্ট্রং অ্যামাউন্ট অফ কারেন্ট জেনারেট হয়। তাহলে ফটো মাল্টিপ্লায়ার টিউব কিন্তু বেসিক্যালি ফোটনকে মাল্টিপ্লাই করে না, ওরা ফটো কারেন্টকে মাল্টিপ্লাই করে। প্রত্যেকটা প্লেটে যায় ইলেকট্রনগুলো, সেখান থেকে ইলেকট্রনগুলো আরো স্ট্রং এবং হায়ার অ্যামাউন্ট অফ ইলেকট্রন বেরোয়, সেগুলো এরকম করে করে রিফ্লেকশন হয়ে, ধাক্কা খেয়ে, স্ক্যাটার্ড হয়ে, আরো হয়ে একটা স্ট্রং অ্যামাউন্ট অফ কারেন্ট জেনারেট হয়, সেটাকে আবার অ্যাম্প্লিফায়ারে পাঠানো হয়, এইভাবে একটা স্ট্রং সিগন্যাল পাওয়া যায়। তাহলে কি হলো? সেকেন্ডারি ইলেকট্রন থেকে আবার ইলেকট্রনই পেলাম, কিন্তু মাঝে অনেকটা কায়দা করলাম, কেননা ওইটুকু অ্যামাউন্ট অফ ইলেকট্রনকে ওই রকম অত বেশি অ্যাম্প্লিফাই করা, সরাসরি করা খুব কঠিন। তাই মাঝে আমরা ফোটন ক্রিয়েট করে পিএমটির মাধ্যমে আমরা ব্যাপারটাকে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, ওকে। সো দিস ইজ হাউ ডিটেক্টর অফ এসিএম ওয়ার্ক। এবার কিভাবে স্যাম্পলের অ্যানালিসিস হয় বা স্পেসিমেনের কি কি ইনফরমেশন, কিভাবে ইন্টারাকশনটা কিভাবে হয় ব্যাপারটা। ইলেকট্রন ইন্টারাক্ট করে স্পেসিমেনের সাথে, সো ইলেকট্রনস এন্টারিং স্পেসিমেন গেট স্ক্যাটার্ড এবং লুজ দেয়ার এনার্জি গ্র্যাজুয়ালি আপন গেটিং অ্যাবজর্বড উইদিন দ্য স্যাম্পল। এইবার স্ক্যাটারিং রেঞ্জ অফ দ্য স্পেসিমেন এটা কার উপর ডিপেন্ড করবে? বেসিক্যালি তো ঘটনাটা তো স্ক্যাটারিং, যে ইলেকট্রনগুলো এসে পড়ছে তার এনার্জির উপর। বেশি এনার্জি হলে বেশি স্ক্যাটারিং। এলিমেন্টস অ্যাটমিক নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, কারণ এভাবেই এলিমেন্টাল আইডেন্টিফিকেশন গুলো হয়। যদি জেড বেশি হয় স্ক্যাটারিং কমে যাবে, ভারী অ্যাটম, সেটা হলে স্ক্যাটারিং এর পরিমাণটা কম হবে, কারণ জেড বেশি হলে পজিটিভ নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেশি থাকে। এছাড়াও আদার ইস্যুস আছে। ডেনসিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাটমস, যত ঘনত্ব অ্যাটমিক ডেনসিটি বেশি হবে তত ডেফিনেটলি স্ক্যাটারিং বেশি হবে। তাহলে এইভাবে উই ক্যান অ্যানালাইজ দ্য সারফেস মরফোলজি, সারফেস কম্পোজিশন and also the electrical conductivity, কেননা
অবভিয়াসলি ইলেকট্রন এসে পড়ছে, স্ক্যাটার্ড হচ্ছে, তো সারফেসের সারফেস যদি ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং হয় তাহলে যেভাবে ইলেকট্রনগুলো স্ক্যাটার্ড হবে, সারফেস যদি ইনসুলেটিং হয় তাহলে ডেফিনেটলি ইলেকট্রনগুলো একটু অন্যভাবে স্ক্যাটার্ড হবে। কন্ডাক্টিং হলে তো কিছুটা ইলেকট্রন ফ্লো করতে পারে, ফলে সারফেসের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিও নানান রকম সফটওয়্যার দিয়ে বিভিন্ন রকম অ্যানালিসিসের মাধ্যমে সেই সমস্ত ফিজিক্যাল প্রপার্টিও স্টাডি করা সম্ভব। সো দিস ওয়াজ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। নাও লেট আস গেট ব্যাক টু আওয়ার অরিজিনাল চার্ট। তাহলে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি হয়ে গেল। এই ছবিটা কিন্তু কি সুন্দর না, এটা এসিএম এর ছবি। নেক্সট হচ্ছে এক্স-রে ডিফ্র্যাকশন। এটা বুঝতে সুবিধা হবে কারণ এটা তোরা বেসিক্যালি জানিস, তাও একটু ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে একটু শর্টে বলবো। এক্সআর দিক দিয়ে কি কি হয়, কি কি আমরা পাই। Obviously average spacing between layers or rows of atom. তারপর হচ্ছে ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ আ সিঙ্গেল ক্রিস্টাল অর গ্রেন। কোন, কেননা প্লেনগুলো কোন দিকে ঘুরে, প্লেন সম্পর্কে তো সব তথ্যই পাওয়া যাবে, মানে প্লেনের স্পেসিংই শুধু নয়, ওরা কোন দিকে ঘুরে আছে সেটাও তো জানা যায়। ফলে যে কোনো সিঙ্গেল ক্রিস্টাল বা গ্রেনের ওরিয়েন্টেশন আমরা পেতে পারি। যদি মেটেরিয়ালটা সম্পর্কে কিছুই না জানা থাকে, টোটালি আননোন মেটেরিয়াল, তাহলে তার ক্রিস্টাল স্ট্রাকচার সম্পর্কে জানা যাবে। এবং যদি ছোট ছোট মানে ধর কোনো একটা পলিক্রিস্টালাইন মেটেরিয়াল, তাহলে তার বিভিন্ন ডোমেনের সাইজ, শেপ এবং ইন্টারনাল স্ট্রেসও জানা যাবে, কেননা ল্যাটিস কনস্ট্যান্ট বা স্পেসিং জানা গেলেই সেখান থেকেই স্ট্রেস জানা যাবে। আচ্ছা, এবার ব্র্যাগস ল হচ্ছে বেসিক প্রিন্সিপাল 2d sin θ = n ল্যাম্বডা। ওকে, ব্র্যাগস ল এবং ইন্টারফেয়ারেন্স কনস্ট্রাকটিভ কিংবা ডিস্ট্রাকটিভ, এটা জাস্ট শব্দ সলিড স্টেটে পড়েছিস, ওই জায়গাগুলো আরেকবার দেখে নিবি। বেসিক ইনস্ট্রুমেন্টাল সেটআপ হচ্ছে ইট ইজ মোর লাইক যখন তোরা রেসিপ্রোকাল স্পেস পড়েছিলি, মানে রেসিপ্রোকাল ল্যাটিস, তখন একটু মনে করে দেখবি যে লাউই ডিফ্র্যাকশন বলে একটা টপিক ছিল এবং একটা ছবি ছিল যেটাকে বলা হয়েছিল ইওয়াল্ড স্ফিয়ার। ঠিক আছে, তো এবার ইওয়াল্ড স্ফিয়ারের ব্যাপারটা এরকম ছিল, যে এরকম একটা ব্যাপার, মাঝে ছিল, সেন্টারে ছিল স্যাম্পেল, এখান থেকে বিমটা এলো, স্ক্যাটার্ড হলো, এখানে এলো। ইওয়াল্ড স্ফিয়ার হচ্ছে এমন একটা স্ফিয়ার সো দ্যাট দ্য স্ক্যাটার্ড বিম অলওয়েজ এন্ডস আপ অন মানে দিস অর দ্যাট পয়েন্ট ইন দ্য রেসিপ্রোকাল স্পেস। রেসিপ্রোকাল স্পেসটা ছিল এরকম, আর ইওয়াল্ড স্ফিয়ারে আর কি স্ক্যাটারিংটা হয়ে ফাইনালিও রেসিপ্রোকাল স্পেসের কোনো একটা পয়েন্টেই গিয়ে হিট করত, সেটাই ছিল ইওয়াল্ড স্ফিয়ারের সার্কামফিয়ারেন্স। তো এক্স-রে ডিফ্র্যাকশনের ছবিটা বেসিক্যালি এরকম। ওকে, তো এখানে যেটা হচ্ছে, এখানে রিফ্লেকশন হচ্ছে আর এখানে স্যাম্পেলটা ঘোরে। ঠিক আছে, তাহলে স্যাম্পেল ঘোরার ফলে যদি থিটা পরিমাণ চেঞ্জ হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের পরিমাণটা 2 থিটা পরিমাণ চেঞ্জ হবে। তাহলে বিমটা ফিক্স থাকে, সোর্সটাকে আমরা ঘোরাই না, আমরা স্যাম্পেলটাকে ঘোরাই এবং তার সঙ্গে আমরা ডিটেক্টরকে ঘোরাই। তো পয়েন্ট টু বি নোটেড হচ্ছে, স্যাম্পেল যদি থিটা অ্যাঙ্গেল ঘোরে তাহলে রিফ্লেক্টেড বিম যেহেতু 2 থিটা ঘুরে, এটা একদম সেম অ্যাজ, যদিও নিজেরাই করে দেখলেও হয় যে এরকম হলো, এখান থেকে রিফ্লেকশন হলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এইবার আমি যদি এটাকে মানে স্যাম্পেলটাকে আমি যদি থিটা পরিমাণ ঘোরাই, তাহলে অ্যাঙ্গেল অফ, তাহলে এখন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 2i, আর আমি যদি থিটা পরিমাণ ঘোরাই তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ হয়ে i মাইনাস থিটা হবে, আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও তখন i মাইনাস থিটা হবে, অর্থাৎ ইনসিডেন্ট আর রিফ্লেক্টেড বিমের মধ্যে অ্যাঙ্গেলটা এখন টুয়াইস i মাইনাস থিটা। তাহলে আগে ছিল 2i, পরে সেটা চেঞ্জ হয়ে 2i মাইনাস 2 থিটা হয়েছে, অর্থাৎ স্যাম্পেল যদি থিটা ঘোরে রিফ্লেক্টেড বিম 2 থিটা ঘুরবে, অর্থাৎ স্যাম্পেল যদি থিটা অ্যাঙ্গেলে রোটেশন হয় তাহলে ডিটেক্টরকে আমাকে 2 থিটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে, যার জন্য
এক্স-রে ডিফ্রাকশন স্ক্যানিং কে বলা হয় থিটা টু থিটা স্ক্যানিং। ঠিক আছে, তো সমস্যা এই যে স্যাম্পল ঘোরে আর ডিটেক্টরটা পয়েন্ট ডিটেক্টর, স্যাম্পল ঘোরে এবং পয়েন্ট ডিটেক্টরও ঘোরে। এখন পয়েন্ট ডিটেক্টরের বদলে যদি একটা স্ক্রিন ইউজ করা যেত, তাহলে সেই স্ক্রিনটা, তাহলে ওকে সরাতে হতো না আর কি, প্ল্যানার ডিটেক্টর। যদিও এগুলো অনেক হাই প্রোফাইল ইনস্ট্রুমেন্টেশন, ওরকম বললেই প্ল্যানার ডিটেক্টর বানানো যায় না, তো যদি যেত প্ল্যানার ডিটেক্টর করতে পারতাম, তাহলে আমরা সরাসরি রেসিপ্রোকাল স্পেসের ম্যাপিং করতে পারতাম। ওকে, এই যে এইখানে যেমন এরা স্কিম্যাটিকে অ্যাটলিস্ট প্ল্যানার ডিটেক্টর ইউজ করেছে। ওকে, আচ্ছা এইবার এখানে একটা অন্য ধরনের ফটোগ্রাফির কথা বলেছে। এখানে স্যাম্পলটা রেখেছি, পয়েন্ট ডিটেক্টরের বদলে এখানে কি করা হয়েছে, এটাকে দিস ইজ কল্ড ডিভাইস এরার ক্যামেরা। ওকে, আর স্যাম্পলটা সিঙ্গেল ক্রিস্টাল নয়, এটা অ্যাকচুয়ালি পাউডারড স্যাম্পল। মানে একটা স্যাম্পলকে গুঁড়ো 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 করেছি, তাহলে অনেক মানে ক্রিস্টালাইন স্যাম্পল কিন্তু পাউডার করে দিয়েছি, পাউডার স্যাম্পল। সো তাহলে এখানে বেসিক্যালি অনেক সাম হান্ড্রেডস অফ ক্রিস্টালস আর দেয়ার। তো ওরা যে ডিফ্র্যাকশন বিমটা দেবে সেটা সমস্ত দিকে দেবে, কেননা পাউডার স্যাম্পল, হান্ড্রেডস অফ ক্রিস্টালস, তারা তাদের ওরিয়েন্টেশন নানান রকম বিভিন্ন দিকে ওরা ডিফ্র্যাক্টেড বিমটাকে পাঠাবে। তাহলে ইট উইল বি আ কোন, এই কন্টিনিউয়াস কোন, সেটাকে রেকর্ড করতে গেলে আমরা কি করি, আমরা পুরো স্যাম্পলটাকে বা পুরো জিনিসটাকে আমরা ফিল্ম দিয়ে, ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে ঘিরে দিচ্ছি, দিয়ে একটা পয়েন্ট দিয়ে একটা হোল ফুটো করে দেওয়া হয়েছে, ঢুকে গেল। এইবার যেখানে যেখানে স্পট পাওয়ার সেখানে সেখানে স্পট পেলাম আমরা, সেটা দিয়ে আমরা স্যাম্পলে অ্যানালিসিস করব। এটা হচ্ছে বেসিক এক্স-রে টিউব। এক্স-রে কিভাবে বেসিক্যালি তৈরি হতে তো মনেই আছে, হাই স্পিড ইলেকট্রন কলাইড করবে একটা টার্গেটের সঙ্গে, তার ফলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে, তাহলে পুরো একটা হাই অ্যাক্সিলারেশন দরকার। এটা একটা তার একটা স্ট্রাকচার। সো এই হচ্ছে আমার ফিলামেন্ট, ইলেকট্রন বিম বেরিয়েছে, টার্গেটে ধাক্কা দিয়েছে। সোর্স অফ ইলেকট্রন ইউজুয়ালি টাংস্টেন, টার্গেট মেটাল টার্গেট ইউজুয়ালি কপার, অ্যালুমিনিয়াম, মলিবডেনাম, এমজি। এবং অ্যানোডকে সবসময় ঠান্ডা করতে হবে, কারণ প্রচন্ড হাই এনার্জি নিয়ে আসে এবং হিউজ অ্যামাউন্ট অফ হিট জেনারেট। আচ্ছা, এবার কিভাবে আমরা অ্যানালিসিস গুলো করব, কিভাবে আমরা ডিটা পাই, আমরা যে থিটা টু থিটা স্ক্যান করি এবং আমরা ইন্টেন্সিটি প্লট করি। আর যদি আমি ফার্স্ট অর্ডার ডিফ্রাকশন দেখি, তাহলে n equal to 1, আর for a simple cubic dh scale is a naught by root over h square plus k square plus l square, আর যদি in general the dh scale is 1 by root over h by a whole square k by b whole square l by c whole square. Okay, so তাহলে finding the theta is important. theta পেলে d পাবো, d থেকে h k l এগুলো পাবো। ওকে, গ্রাফটা
আচ্ছা, একটা স্যাম্পল গ্রাফ ভেবেছিলাম রাখবো। এনিওয়ে, তো থিটা টু থিটা স্ক্যান হয়। এবার আমরা বেসিক্যালি তো কি করব, ডিটেক্টরে ইন্টেন্সিটিটা দেখব, আর এদিকে হচ্ছে থিটা। তো কোন থিটাতে আমি পিক পাচ্ছি আর কি, এরকম করে যেমন হয়, তারপর ডিফারেন্ট পিক কোনটা কিসের করেসপন্ডিং, এটা 111 প্লেনের জন্য, এরকম ভাবে পিকগুলোকে আইডেন্টিফাই করা হয়। দিস ইজ হাউ উই ফাইন্ড আউট দ্য ল্যাটিস স্পেসিং। আচ্ছা, এছাড়া পিকটা কেমন, কতটা চওড়া কতটা সরু, সেখান থেকে, অর্থাৎ পিক পজিশনটা আমরা দেখে নিলাম, পিক পজিশন থেকে আমি ডিটা পাচ্ছি ভাই, কিন্তু পিকের উইডথ এবং পিকের হাইট বা ইন্টেন্সিটি, সেখান থেকেও ফার্দার ইনফরমেশন ক্যান বি এক্সট্রাক্টেড। যেমন উদাহরণ হিসাবে দেখ, যদি স্যাম্পলে কোনো স্ট্রেন না থাকে, জাস্ট ইউনিফর্ম ল্যাটিস, একটা সিম্পল ল্যাটিস, তাহলে এরকম একটা সিমেট্রিক পিক যেখানে পাওয়ার কথা, একটা ডিফ্রাকশন লাইনের অ্যাবাউট দ্য ডিফ্রাকশন লাইন আর সিমেট্রিক পিক হবে। যদি স্যাম্পলে স্ট্রেন থাকে এবং সেটা ইউনিফর্ম স্ট্রেন হয়, ঠিক আছে, ধরা যাক এখানে উপরে নিচে দুটো মেটেরিয়াল আছে আর কি, এর জাস্ট নিচে হয়তো ডি নট আছে, তাহলে ডি নটের সঙ্গে ডি ওয়ান এর একটা স্ট্রেন আছে, এবং অ্যামাউন্ট অফ স্ট্রেন ইজ ডি ওয়ান মাইনাস ডি নট বাই ডি নট। বা ধরা যাক স্যাম্পলটা, না সেটাই, বা অরিজিনালি ডি নট ছিল, সেটা কোনো কারণে স্ট্রেন্ড হয়েছে, কোনো একটা কারণে, ফিল্ম গ্রোথ হলেই জেনারেলি হয় এটা, তো তাহলে অ্যামাউন্ট অফ স্ট্রেন হচ্ছে ডি ওয়ান মাইনাস ডি নট বাই ডি নট। সেক্ষেত্রে স্ট্রেন হয়ে ল্যাটিস স্পেসিংটা চেঞ্জ হয়ে গেছে, তার ফলে পিকটা একটুখানি শিফট করে যাবে, লাইক দিস। তাহলে এখান থেকে আমরা স্ট্রেনটা বুঝতে পারবো, তবে শেপ চেঞ্জ হবে না। শেপ কখন চেঞ্জ হবে, যদি নন ইউনিফর্ম স্ট্রেন হয়, অর্থাৎ ডি ওয়ানটা, এখানে যেমন ডি ওয়ানটা ইকুয়াল সবার জন্য, ডি নটের থেকে ছোট বা বড় হয়েছে, বাট ইকুয়াল ফর অল দ্য ল্যাটিস, মানে অল দ্য ইউনিট সেলস, কিন্তু এখানে কি এক একটার ক্ষেত্রে কিন্তু এক এক রকম, এবং ওরিয়েন্টেশনটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে ওরিয়েন্টেশন এরকম, কিন্তু এখানে ওরিয়েন্টেশন এরকম। সেক্ষেত্রে দ্য পিক উইল বি ব্রডার, অ্যাকচুয়ালি তার মধ্যে অনেক কম্পোনেন্টস ঢুকে যাবে, ঠিক আছে। সো দিস ইজ হাউ উই ক্যান extract various information about the sample and the field strain if there is any. তাহলে অ্যাপ্লিকেশন অফ এক্সআরটি কি কি হলো, প্রথমত এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইট ইজ নন ডিস্ট্রাকটিভ টেকনিক, যেটা কিন্তু এসিএম, টিইএম এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ এসিএম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপিতে তোকে স্যাম্পেলকে কেটে কুটে পাউডার বানিয়ে, পাউডার নয়, কেটে কুটে বিভিন্ন রকম, মানে স্যাম্পেলটাকেই পুরো পাল্টে ফেলতে হয়, ঠিক আছে। অবশ্যই এক্সআরডির ক্ষেত্রেও অনেক সময় পাউডার এক্সআরডি এগুলো করা হয়, কিন্তু হোয়াট এভার, মানে স্যাম্পেলটা এক্স রে ডিফ্রাকশনের ফলে স্যাম্পেলটা নষ্ট হয় না। যদি আমি সুবিধার্থে পাউডারে পরিণত করি সেটা একটা আলাদা জিনিস, কিন্তু চাইলে আমি পাউডারে পরিণত না করেও এক্সআরডি করতে পারি, আর এক্স রে ডাজ নট ড্যামেজ দ্য স্যাম্পল, ঠিক আছে। হোয়ারাজ স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে ইলেকট্রন বিমের ফলে অনেক সময় স্যাম্পেলের ক্ষতি হতে পারে, হাই এনার্জি বিমের ক্ষেত্রে স্যাম্পেলের কিছু চেঞ্জেস আসতে পারে, যেটা এক্স রে ডিফ্রাকশনের ক্ষেত্রে নমিনাল, আসেই না ওই ধরনের কোনো চেঞ্জ। এবার ক্রিস্টালাইন ফেজ এবং ওরিয়েন্টেশন আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা স্ট্রাকচারাল প্রপার্টি যেমন স্ট্রেন, গ্রেন সাইজ, কি ধরনের এপিট্যাক্সি হয়েছে, এটা এপিট্যাক্সি নয়, এপিট্যাক্সি হবে, কোন ল্যাটিস প্লেনের উপর কোন ল্যাটিস প্লেন কিভাবে গ্রো করেছে, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি। ফেজের কম্পোজিশন আমরা বুঝতে পারি, যদি ফেজ ট্রানজিশন হয়ে থাকে, অর্ডার স্টেজ থেকে ডিসঅর্ডার স্টেজে গিয়ে থাকে, সেটা বুঝতে পারি, স্ট্রেন এসেছে কিনা বুঝতে পারি, অর্থাৎ থার্মাল এক্সপ্যানশন হয়েছে কিনা সেইটা বুঝতে পারি। থিকনেস মাপতে পারি অবশ্যই, তাহলে অনেক মাল্টি লেয়ার থিন ফিল্ম তৈরি করা হয়, তাদের থিকনেস মাপা যাবে। ইন শর্ট, ল্যাটিস প্লেন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বোঝা যাবে। এবার কিছু লিমিটেশন আছে,
যদি 2 ফেজ মিক্সচার হয় তাহলে সেখানে 3% এরারের চান্স আছে, যেটা সিনক্রোট্রন রেডিয়েশন হলে সেই এরারটা অনেক কমে যায়। তবে স্পেশিয়াল রেজলিউশনটা এখানে নেই, মানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে যেমন আমি স্যাম্পেলটা জুড়ে প্রত্যেকটা পয়েন্টে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছি, এক্সআরডিতে কিন্তু এখানটা একটু দেখলাম আবার ওখানটা একটু দেখলাম, ওটা হয় না, পুরো স্যাম্পেলে আসবে, স্যাম্পেল থেকে বেরিয়ে যাবে, ওভারঅল ইনফরমেশন দেবে। আর সিনক্রোট্রন রেডিয়েশন যেটা বলছিলাম, এটা একটা টোটালি, সিনক্রোট্রন রেডিয়েশন ইজ টোটালি আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। এটা সম্পর্কে মনে হয় আমি কোনো সময় বলেছি কিনা, না আমি জাপানে যে বিম লাইনে কাজ করতে গেছিলাম ওটা সিনক্রোট্রন রেডিয়েশনই ছিল। তো সেটা টেকনিকটা পুরো আলাদা, এক্সআরডিতে যা করা যায় না, মানে সিনক্রোট্রন রেডিয়েশন হচ্ছে একটা হাইয়েস্ট ফর্ম অফ পাওয়ারফুল এক্স-রে ডিফ্র্যাকশন। ওখানেও এক্স-রে ডিফ্র্যাকশনই হয়, কিন্তু প্রচন্ড হাই রেজলিউশন, এক্সট্রিম লেভেলের থিন ফিল্ম, ধরা যাক অ্যাংস্ট্রম অর্ডারের থিন ফিল্ম। তো এই ফিল্মের থিকনেসটা এতটাই কম যে নর্মাল ল্যাবরেটরি এক্সআরডি দিয়ে তুই তাকে স্টাডি করতে পারবি না, ন্যানোওয়্যারস বা ন্যানো ডটস। কিন্তু সেটা তুই সিনক্রোট্রন রেডিয়েশন যেহেতু খুব পাওয়ারফুল এবং খুব ইন্টেন্স এক্স-রে বিম জেনারেট করে, এবং রেজলিউশনটা যেহেতু প্রচন্ড হাই হয়, ধরা যাক কোনো একটা ল্যাটিস মিসম্যাচের পরিমাণ, মানে ধরা যাক ধর অরিজিনাল ল্যাটিস ধর 5.41 অ্যাংস্ট্রম এই এর উপরে, কেউ হয়তো 5.38 অ্যাংস্ট্রম এরকম একটা ফিল্ম কেউ ডিপোজিট করলো। তো এই যে সামান্য পার্থক্য, এটা ল্যাবরেটরি এক্সআরডিতে ধরা পড়বে না, এটা একমাত্র সিনক্রোট্রন রেডিয়েশন এক্সআরডিতেই ধরা পড়বে, কারণ এদের রেজলিউশনটাও প্রচন্ড বেশি। সিনক্রোট্রন রেডিয়েশনে যে এক্সরেটা ইউজ করা হয় সেটা এক্সট্রিমলি হাই এনার্জি, এক্সট্রিমলি হাই ফোকাস, এই সমস্ত কারণে, সো দেয়ারফর হাই রেজলিউশন এবং ভেরি গুড কন্ট্রোল। ওই রেসিপ্রোকাল স্পেস ম্যাপিং যেটা বলছিলাম, ডিটেক্টর, প্ল্যানার ডিটেক্টর ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সিনক্রোট্রন ফেসিলিটিতেই থাকে। তো সিনক্রোট্রন রেডিয়েশনটা সিলেবাসে নেই ঠিকই, কিন্তু মানে ইট ইজ আ মাস্ট নো, মাস্ট লার্ন আর কি, জানতেই হবে যদি কেউ এই ফিল্ডে কাজ করতে চায়। সে ঠিক আছে, যখন কাজ করবি তখন জেনে যাবি। সো দিস ইজ ইট ফর টুডে। এখন আমাদের বাকি থাকলো এখন আমাদের ক্যারেক্টারাইজেশন টেকনিক বাকি থাকলো, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি, atomic force, scanning tunneling এবং optical microscopy. Hope to complete it in the next day, that is Monday. Okay.